টিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে এই সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আরও যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে। আমাদের প্রথম যে দুটি শিরোনাম সেই দুটি শিরোনাম ধরেই যদি প্রশ্নটা করতে চাই, এম এ আজিজ আপনাকে দিয়ে শুরুতে আসলে আমি আলোচনা যেতে চাই, যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আসলে মূলত তারা আসলে পাশে থাকবে এরকম অঙ্গীকারও করেছে। $20 কোটি সহায়তার চুক্তিও হয়েছে এবং অন্যদিকে এডিবিও মানে ডিসেম্বরের মধ্যে $40 কোটি সহায়তা দেবে। আমার প্রশ্ন হচ্ছে যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক সংকট, এই প্রতিশ্রুতি এবং এই ধরনের সহায়তার যেই দেয়া হচ্ছে যেই ডলার, এই প্রতিশ্রুতি এবং সংকট মেটাতে এগুলো আসলে কতটা কাজে দেবে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, সেখানে পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকা আমাদেরকে সাহায্য করবে এটা সবাই। এবং আমার ধারণা এই যে আজকে যতগুলি সাহায্য করেছে, বাজেটারি হেল্প করেছে, তারপরে আমাদেরকে এর ভিতর থেকে আমাদের তো বাজেট ঘাটতি একদম সর্বনিম্ন পর্যায়ে গেছে। অর্থাৎ আমাদের এখন নেট রিজার্ভ এখন $16 বিলিয়ন, খুব রিস্কি পজিশন। সুতরাং আমাদের এখন যে অন্তর্ভুক্তিমূলক আপনার সাহায্য, পুনর্গঠনের জন্য সাহায্য, এগুলি যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছে তাদের পক্ষে দেওয়াও সম্ভব। এবং আমরা ইতিমধ্যে যে লোন হয়ে গেছে তাতে দেখা গেছে হিসেব করে পার হেড, অর্থাৎ আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে সরকার প্রত্যেকের মাথায় $1,500 লোন লেগেছে। সুতরাং আমরা যদি স্বল্প লোন এবং আমাদের যদি সহায়তাটা ইন্টারেস্ট কম হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ লোন তো আমাদের পে করতে হবে। আমাদের এমনিতেই $4.5 বিলিয়ন করে আমাদের লোন এবং ইন্টারেস্ট সহ পে করতে হবে সামনের মাস থেকে। সুতরাং আমাদের রিজার্ভ যেহেতু $16 বিলিয়ন নেমে আসছে নেট রেজাল্ট, সুতরাং আমাদের কিন্তু এ ব্যাপারেও নীতিবাহী হতে হবে। তবে আমার ধারণা আজকের আপনার যে আলোচনায় যেসব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, আমার কাছে মনে হয় আমরা বিশেষ করে এডিবি বলেন, আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, আমরা এই দুর্যোগ সময় আমরা সাহায্য পাবো। এবং আমরা এই সাহায্যটা আগের মতো করে এর ভিতরে তো আপনার 40% 50% মেরে দেওয়া হবে না, এই সাহায্যটা কাজে লাগবে আমার ধারণা। এখন পর্যন্ত সরকারের যে অবস্থা, দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় কথা কিন্তু অর্থ পাচারের ব্যাপারেও পাচার যে অর্থ হয়ে গেছে সেটা ফিরে আনার জন্য সহযোগিতা। আমেরিকাতেও তো বহু অর্থ পাচার এবং সুইস ব্যাংকে আছে, কানাডা আছে, মালয়েশিয়া আছে, বিভিন্ন দেশে আছে। সুতরাং এইটা কিন্তু আমাদের এই টাকাটা ফেরত আনা খুবই জরুরি। আমাদের এই মুহূর্তে যে অর্থ আছে, ক্রাইসিস আছে, সেটা আমার ধারণা আমাদের মিটে যাবে। জি এম আজিজ, বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ আপনাকে। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে যেতে চাই যে আপনি কি বলবেন, এবং পাশাপাশি এও জানতে চাইবো যে দুর্নীতির বিরুদ্ধে যেই পদক্ষেপ, অভিযান যাই বলেন না কেন, সেগুলো আসলে কতটা হচ্ছে বা সেগুলো আসলে কাজে লাগছে কিনা, এই ব্যাপারে কোনো মতামত দেবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি যুক্ত আছেন তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকেও। আসলে আমাদের একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পলায়নের পর যে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকার প্রতিষ্ঠার 1 মাসের কিছু বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল 4.5 মাস আগে বাংলাদেশে এসেছিল এবং এই যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রান্ট নেইম্যান এবং তার সাথে আছেন দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক তাদের যে সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লো। তো আজকে তারা ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা সহ আমাদের সরকারের বিভিন্ন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে তারা বৈঠক করেছেন, এবং এই বৈঠকে তাদের বাংলাদেশের সাথে একটা সহায়তা চুক্তি, মানে আর্থিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবং এটির আন্ডারে তারা বাংলাদেশকে $200 মিলিয়ন অর্থাৎ $20 কোটি তারা আর্থিক মঞ্জুরি বা সহায়তা হিসাবে তারা দিয়েছেন। এই বাংলাদেশের এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফর নতুন সরকারের আমলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একই সাথে তাদের যে আর্থিক সহায়তার জন্য যে চুক্তিটি, এটিও বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য এটা একটা বড় রকমের আমরা মনে করি সহযোগিতা। এবং আপনারা জানেন, একটু আগে আজিজ ভাই বলছিলেন যে বিগত পতিত স্বৈরাচারী সরকারের সময় আমাদের দেশের অর্থনীতিতে যে লোটপাট, সীমাহীন লোটপাট, আমাদের মানি লন্ডারিং থেকে শুরু করে যে অবস্থাটি তৈরি হয়েছিল, আমাদের বৈদেশিক রিজার্ভের উপরে যে চাপটি তৈরি হয়েছিল, সব মিলিয়ে আমরা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় রকমের সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করছি। সেই সংকটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের যে $20 কোটি যে আমরা সহায়তা পেলাম, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন সহ আমাদের আগামী দিনের যে কার্যক্রম, সেখানে তাদের পক্ষ থেকে ইতিবাচক সহযোগিতার যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এটি আমাদের কাছে একটা ইতিবাচক দিক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে এই ধরনের সহযোগিতা করা হবে এবং সেটা আসবে, এটাও আমাদের কাছে প্রত্যাশিত। ফলে আমরা এখন যে অবস্থার মধ্য দিয়ে আছি, সেই অবস্থার মধ্যে এটি আমরা খুব ইতিবাচক ভাবে এটি আমরা দেখছি। তো এখন এর সাথে আপনি যেটি বলছেন যে ইতিমধ্যেই আমরা এডিবির কাছ থেকেও আমরা দেখছি যে সেখান থেকেও $40 কোটি এবং 50 কোটি অর্থাৎ $90 কোটি একটা ঋণ সহায়তার কথা আমরা ইতিমধ্যেই দেখেছি। বাংলাদেশ সরকার আরো $100 কোটি আমাদের বিশেষত আর্থিক খাতে যে দুর্নীতির যে বিষয়গুলো বারবারই আলোচিত হচ্ছে, সেগুলো আসলে কমাতে পারবে কিনা? জি, আমরা যেটা বলছি যে এই সরকার বয়স হয়েছে তাদের মাত্র 1 মাসের কিছু বেশি সময়। ইতিমধ্যেই আমরা দেখছি যে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতে যে লুটপাট, যেটি নৈরাজ্য তৈরি হয়েছিল, সেটা থেকে দেশকে রক্ষা করার জন্য তারা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং কিছু কিছু ইতিবাচক ফলাফলও আমরা পেয়েছি। বিশেষ করে আমাদের দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ যেগুলো বিদেশে পাচার হয়ে গেছে, সেইগুলো দেশে ফিরিয়ে আনার জন্য এই সরকার নানাভাবে চেষ্টা করছে। ইতিমধ্যেই যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং আজকেও যে প্রধান উপদেষ্টার সাথে তাদের যে বৈঠক, সেই বৈঠকেও প্রধান উপদেষ্টা আমাদের আর্থিক খাতে যে লোটপাট এবং সেই লোটপাটের অর্থ বিদেশে যে পাচার করা হয়েছিল, সেটি ফিরিয়ে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও কিন্তু তারা সহযোগিতা চেয়েছেন। এখন যেটি আমরা দেখেছি যে সময় তো খুব বেশি যায়নি, এই সময়ের মধ্যে এই সরকারকে নানামুখী চ্যালেঞ্জ, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা থেকে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে তাদের কাজ করতে হয়েছে। এবং সেই অবস্থার মধ্যে আমরা প্রত্যাশা করছি যে আর্থিক খাত সহ বাংলাদেশের বিভিন্ন খাতে যে দুর্নীতি এবং অনিয়মগুলো হয়েছে, এই সরকার সেগুলো যেন বন্ধ করতে পারে। জি, আমরা মোকাবেলা করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এটা জনপ্রত্যাশাও, এবং এটি এই সরকারকে করতে হবে। কেননা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছেন, সেই অভ্যুত্থানের প্রতি যদি তাদের দায়, যদি তারা মনে করেন যে মোচনের একটা ব্যাপার আছে, তাহলে এই দেশে যে সীমাহীন দুর্নীতি এবং লোটপাট হয়েছে এবং অনিয়ম এবং সুশাসনের যে ঘাটতি হয়েছে, এই খাতগুলোকে তাদেরকে অবশ্যই কাজ করতে হবে। জি, অবশ্যই। দুজনেই থাকুন আমার সাথে, একটা বিরতির সময় হয়ে গেছে। সঙ্গেই থাকুন, সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সিদ্দিকুর রহমান এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। ডক্টর সিদ্দিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবারের আলোচনা। বিএনপি মহাসচিব একটি কথা বলেছেন যে তার দলের অবদানকে এই আন্দোলনে খাটো করে দেখার সুযোগ নেই। এই কথা আসলে কেন আসছে? মানে এটি কি এরকম যে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা বা যারা শুরু থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা কি আসলে বিএনপিকে, আমি আসলে ঠিক বুঝতে পারছি না, আপনার কাছেই প্রশ্ন রাখতে চাই, কেন এই কথা এই সময় এসে তিনি বললেন? দেখুন, আজকে বিএনপির একটা সংবাদ সম্মেলন হয়েছে, এবং সেটা গণতান্ত্রিক বিশ্ব গণতন্ত্র দিবস যেটি আছে, সেই বিশ্ব গণতন্ত্র দিবসের আলোচনা। আপনারা জানি যে প্রতি বছর 2007 সাল থেকে প্রতি বছর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো 15ই সেপ্টেম্বরকে গণতন্ত্র দিবস, আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস হিসাবে তারা উদযাপন করে। সেই উদযাপন অনুষ্ঠানের একটি সংবাদ সম্মেলনে একটু আগে আপনাদের নিউজেই আমরা দেখলাম যে সেখানে বিএনপির মহাসচিব এই বিষয়টি বলেছেন।
আমরা জানি যে বাংলাদেশে যে গত 15 বছর ধরে স্বৈরাচ শাসনের অবসানের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো, এবং সেখানে যেহেতু বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলো তারা একটা আন্দোলন সংগ্রাম করেছেন, এবং আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে এই সময়ের মধ্যে প্রায় তাদের 60 লক্ষ নেতাকর্মী 1.5 লক্ষ মামলার মধ্যে আসামি হয়েছেন, গুম হয়েছেন, অনেকে নিহত হয়েছেন গণতান্ত্রিক আন্দোলন। তো সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই যে 2024 সালের যে জুলাই আগস্টের যে আন্দোলনটি হয়েছে, সেটা কিন্তু ওই আন্দোলনের একটা পাটাতনের মধ্যেই। তবে সেই আন্দোলন যেহেতু রাজনৈতিক আন্দোলন সফল হয়নি, ছাত্র জনতার যে এই আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু ছাত্রদের পাশাপাশি জনতাও ছিল, এবং সেই জনতার মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত ছিলেন। বিএনপির মহাসচিব এই বিষয়টি তিনি বলেছেন যে এই আন্দোলনে তাদের 422 জন মানে নেতাকর্মী নিহত হয়েছেন। হয়তো তিনি এটি আমাদের সামনে আরো স্পষ্ট হবে, যে তাদের যদি তালিকা পাওয়া যায় আমাদের কাছে স্পষ্ট হবে। তবে আমরা যেটা হচ্ছে, রাজনৈতিক অঙ্গনে তো এই ধরনের এক ধরনের বক্তব্য আছে যে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর যে সম্পৃক্ততা ছিল, সেই সম্পৃক্ততাটা যেহেতু তারা নিজেদের ব্যানারে সেখানে ওইভাবে করেনি এই তাদের কৌশলগত কারণে, ফলে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে এক ধরনের অস্পষ্টতা এবং এক ধরনের এই ভূমিকাকে অস্বীকার করার প্রবণতাও কিন্তু এখানে আছে। তো এইরকম একটা বাস্তবতার মধ্য দিয়ে আমরা মনে করি যে বিএনপি তাদের আজকের এই অবস্থানটি তারা ব্যাখ্যা করেছেন, এবং তারা মনে করছেন যে এই আন্দোলনে, হয়তো তারা মনে করছেন যে এই আন্দোলনে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে মানে হয়তো যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না, সেইটার জন্য হয়তো তিনি এই বক্তব্যটা বলতে পারেন। তো আমরা যেটা মনে করি যে এই আন্দোলনের পুরোভাগে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই দেশের আপামর মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মী, আমরা যদি যারা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন সেই শাহাদাত বরণকারীদের যদি তালিকা আমরা দেখি, সেইখানে আমরা দেখবো কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সেখানে আছেন। এখন বিএনপি মহাসচিব যে তাদের পক্ষ থেকে যে দাবিটি করলেন, সেই দাবিটি তারা যদি যথাযথভাবে আমাদের সামনে উপস্থাপন করেন, তাহলে এই আন্দোলনে তো তাদের একটা বড় ভূমিকা নিঃসন্দেহে ছিল। তো এই ভূমিকা এবং এই যে যাদের কথা তারা বলেছেন, আমরা প্রত্যাশা করি, আমরা এটা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা এটার একটা যৌক্তিক এবং গ্রহণযোগ্য তালিকা জাতির সামনে তুলবেন এবং সেইটা তুলে ধরবেন, এবং এর মধ্য দিয়ে জাতি এটি উপলব্ধি করবে যে এই আন্দোলনেও, জুলাই আগস্টের আন্দোলনেও বিএনপির অবদান আসলে ছিল। আমি একটু এম এ আজিজের কাছে যেতে চাই যে রাজনৈতিক দলগুলোর অবদানের ক্ষেত্রে আসলেই কোনো অস্পষ্টতা রয়েছে কিনা। ডক্টর সিদ্দিকুর রহমান যেটি বললেন যে এরকম একটি শঙ্কাও কিন্তু থাকতে পারে, বা সত্যি আসলে দেখা যাচ্ছে কিনা, চোখে পড়ছে কিনা, আপনি কি বলবেন? দেখেন, অধ্যাপক সিদ্দিকুর রহমান যা বলেছে সবটার সাথে আমি একমত। আমি শুধু একটাই কথা বলবো যে এই আন্দোলনটা কিন্তু সমাপ্তি টেনেছে ছাত্ররা যখন আন্দোলন নিয়েছে, কিন্তু ওই সময় আন্তরিক ছাত্র সবগুলি রাজনৈতিক দল, ছোট বড় সবগুলি রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এখন এই যে 15-16 বছর যে আন্দোলন বিরোধী দলগুলি করেছে, আপনার স্বৈরাচারী, আমাদের এই দেশে যে স্বৈরাচার ছিল, এটা কিন্তু একটা অভিনব স্বৈরাচার। আপনি দেখেন কত বড় স্বৈরাচার, যে আয়না ঘর, গুম করা, ক্রসফায়ার করা, কি কি করেন, এর ভিতরেও আন্দোলন করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত আন্দোলনটা চূড়ান্ত রূপ নিয়েছে যখন ছাত্ররা আন্দোলনে নেমেছে, ছাত্রদেরকে সামনে রেখে এই আন্দোলনটা করেছে। এবং ছাত্র শুধু রাজনৈতিক দল নয়, এদেশের জনতাও নেই, গ্রাম গঞ্জের সব জায়গা থেকে সব ছাত্ররা নেমেছে, জনগণ। সুতরাং কারো হয়তো বড় দল বিএনপি, তার অবদান বেশি থাকবে, আর একটু ছোট দল তার অবদান কম থাকবে। এটাকে ছোট বড় করে না দেখে এখানে এই আন্দোলনে সবাই, একমাত্র আওয়ামী লীগের সমর্থক ছাড়া এই আন্দোলনের সবাই অবদান দিয়েছে এবং যার যার মতো আত্মহত্যা দিয়েছে, এবং এই আন্দোলন তারপরে চূড়ান্ত রূপ নিয়েছে। সুতরাং হয়তো এটা ঠিক সিদ্দিক ভাই যেটা বলেছেন, ছাত্ররা যখন বক্তৃতা দেয় তখন কিন্তু দেখা যায়, মনে হয় যে আন্দোলনটা ছাত্ররা করে, আসলে কিন্তু সবাই আন্দোলন করছে, শুধুমাত্র ছাত্ররা করে নাই, সবাই করেছে। সুতরাং এই আন্দোলনে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, ভারতে দিল্লিতে লালকেল্লা আপনার
এখনো ওই ভারতের স্বাধীনতায় যারা অবদান রেখেছে তাদের সবাইকে সপ্তাহে একদিন সাউন্ড অ্যান্ড ভয়েস সিস্টেমে তাদের অবদান স্মরণ করা হয়। বাংলাদেশে শুধু আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধ হওয়া যায়, আর অন্যরা করলে মুক্তিযুদ্ধ হয় না, সব রাজাকার। সুতরাং এই জায়গা থেকে বেরোতে হবে, আমার সবার যার যা অবদান সেটা স্বীকার করতে হবে। কারণ এটা কেউ বলে এটা স্বাধীনতা, কেউ বলে বিপ্লব, আমি বলবো এটা কোন অভ্যুত্থান। এটা ঠিক আছে, ছাত্র গণতা অভ্যুত্থান। এখানে যেমন ছাত্ররাও চেয়েছে, আমরাও চেয়েছি, যেটা স্বাধীনতার অঙ্গীকার ছিল একটা মানবিক বাংলাদেশ, সুশাসন, আইনের শাসন, বৈষম্যহীন সমাজ। এটা গঠনের লক্ষ্যে আমার মনে হয় এমন কোনো কথা আমরা বলবো না যে কথা আমাদের ভিতরে বিভক্তি রেখে থাকে। কারণ আপনার যদি বিপ্লব হয়, প্রতি বিপ্লব থাকবে। আপনি দেখেন মাঝে মধ্যে বিভিন্ন সময় বাতাস ভেসে আসে, এগুলোর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের ভিতরে রাজনীতি বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন, আমাদের ভিতরে স্বৈরাচারের বিরুদ্ধে বাকি যারা আছে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে দেশটাকে এগিয়ে। বুঝতে পেরেছি। আবারও আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আবারও কথা হবে নিশ্চয়ই। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান এবং এম এ আজিজ। দুজনকে আবারও স্বাগত। আমি আমাদের যে আরেকটি যে শিরোনাম ছিল সেটি নিয়ে এবার আলোচনা করতে চাই, যে প্রাণঘাতী গুলি ছুড়েছে চাইনিজ রাইফেল দিয়ে, এই যদি এবং বলা হয়েছে যে এর প্রমাণও রয়েছে। এম আজিজ, আপনার কাছে প্রশ্ন থাকবে, এই গুলি দিয়ে, এই রাইফেল দিয়ে গুলি ছোড়ার অর্থ কি, বা আসলে বিচার প্রক্রিয়াটা কি হতে পারে এই ধরনের অপরাধের ক্ষেত্রে, সেগুলোই জানতে চাই। পুলিশের হাতে কোনো মারণাস্ত্র দেওয়ারই কথা নয়, আইনে নিষিদ্ধ। কিন্তু এবারে দেখলেন, আমি একটা ভিডিওর উদাহরণ দিই, সেখানে এক এডিসি দেখাচ্ছে আপনার, সেখানে হোম সেক্রেটারি ছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এবং আইজিপি ছিল। তাদেরকে দেখিয়ে বলতেছে, ভিডিও দেখিয়ে বলতেছে মোবাইল, যে স্যার একটা ফেলালে কেউ তো সরে না, হ্যাঁ এটা বিরাট সমস্যা। অর্থাৎ ছাত্ররা কিন্তু অকাতরে জীবন দিচ্ছে, গুলি করে মারা যায়, গুলি করে মারা যায়। আমরা তো দেখেছি যে টার্গেট করে করে যদি গুলিও করে, ফাঁকা গুলি করবে, তারা দেখা গেছে যে এভাবে বন্দুক তাক করে, সেই তাকে যদি আপনার ওই ছড়াগুলিও মারেন, তাও তো মানুষ মেরে দেওয়া, বাচ্চারা মারা যাওয়া। তো সুতরাং এখানে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে, যেমন ধরেন প্রায় 5,500 আপনার অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে, তার ভিতরে এই রাষ্ট্রের অধিকাংশ বেশিরভাগ ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবং আমরা ওই সময় কিন্তু অনেক জায়গায় শেষের দিকে দেখেছি হেলমেট বাহিনী নেমেছে, 2 হাত দিয়ে রিভলভার ধরে ধরে গুলি করতেছে, অস্ত্র দিয়ে গুলি করতেছে। এগুলো তো সব প্রাণঘাতী, গুলি করতেছে, মানুষ মারা যাচ্ছে। অর্থাৎ ভীষণটাই ছিল। আমরা যেটা জেনেছি শুনেছি, আমরা তো উপস্থিত ছিলাম না, সাবেক প্রধানমন্ত্রী, পলাতক পতিত প্রধানমন্ত্রী চেয়েছে যে যত মানুষ মারতে হয়, হত্যা করতে হয়, তাকে যেন সরকারে রাখা হয়। তখন সেখানে প্রাণঘাতী অস্ত্র, আর ওই আর্মি হেডকোয়ার্টারে কয়েকজন বসা ছিল সিনিয়র, তারা সারা দেশে সিসি ক্যামেরা ফিট করেছে, যেখানেই পুলিশ গুলি কম করে সেখানেই তাকে নির্দেশ দেওয়া হবে, গুলি করো, হত্যা। সুতরাং এটা তো এই জন্যই বলছে, আপনি লক্ষ্য করেছেন যে আপনার আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন আইন যেটা আছে, সেই আইনের সব সারা দেশের যে মানবতা বিরোধী যে কাজগুলি হয়েছে সবগুলোর বিচার ওই একই ট্রাইব্যুনালে হবে। ট্রাইব্যুনালে পুনর্গঠন হচ্ছে, বিচারকও নিয়োগ করা হবে। এবং এই যে আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন আইনটা করা, এই আইনটা কিন্তু আওয়ামী লীগেরই করা। বিশেষ করে আপনার মানবতা বিরোধী জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়। তো সেই আইনটা কিন্তু একদম ওপেন এন্ডেড, অর্থাৎ আপনি যিনি ঘটনা ঘটিয়েছে, যিনি তাকে সহযোগিতা করেছে, যিনি তার সমর্থক, সবাইকে ওই আইনে কিন্তু অন্তর্ভুক্ত করা যাবে। সুতরাং এখন আমার বক্তব্য হচ্ছে, এই দেশে নয়, শুধু সারা পৃথিবীতে কোন স্বৈরাচার কিন্তু দ্বিতীয়বার রিটার্ন করে নাই। আমরাও ধরে নিতে পারি এই স্বৈরাচারের যে পতন ঘটেছে, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, তারা আর ফিরবে না। কিন্তু ভারত যেহেতু তাদের একমাত্র
আপনার সবচাইতে তারা দেখেন দক্ষিণ এশিয়ার ভিতরে ভারতের একটা দেশের সাথে সম্পর্ক নাই, কিন্তু আমাদের শুধু আওয়ামী লীগ সরকারের সাথে, বিশেষ করে শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল। তাকে রক্ষা করার জন্য তার দেশে আছে। আমাদের সরকার প্রধান বলেছে যে ভারতে আমরা যতক্ষণ না চাই ততক্ষণ যদি শেখ হাসিনা ওই দেশে থাকে তাহলে চুপ থাকতে হবে, কিন্তু চুপ তো থাকতে না, যা বোঝা যাচ্ছে চুপ তো থাকতে না। এবং এখন ট্রায়াল হবে, ট্রায়ালে তো তাকে চাওয়া হবে। যদি ভারত না যায় তখন ওপেন হবে, তখন অবশ্যই টানাপোড়েন হবে। কারণ বাংলাদেশ কিন্তু আওয়ামী লীগের সময়ের যে বাংলাদেশ, এখন সেই বাংলাদেশ নাই। আমরা দেখেছি বর্ডারেও হত্যা হয়। এম এ আজিজ, জি এম এ আজিজ, বুঝতে পেরেছি আপনার কথা। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে যেতে চাই আমি আসলে ট্রাইব্যুনাল পুনর্গঠনের যেই প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে এই ট্রাইব্যুনাল যেটি বলা হয়েছে, চিফ প্রসিকিউটর আজকে বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। এটি কতটা গ্রহণযোগ্য হবে, স্বচ্ছ হবে, বা এটি গ্রহণযোগ্য করতে আসলে কি কি করা যেতে পারে, এই ব্যাপারে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আমরা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য আমরা শুনেছি, এবং সেখানে তিনি পুলিশের বিরুদ্ধে চাইনিজ রাইফেল সহ মানে যে ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ তিনি বলেছেন, এবং সেগুলো প্রমাণ আছে বলে তিনি উল্লেখ করেছেন। এবং আপনি দেখেন এই যে আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, অভ্যুত্থান দমনের জন্য প্রথম থেকেই যে পুলিশ যেভাবে বল প্রয়োগ করেছে, সরকারের পক্ষ থেকে বারবার সেটি অস্বীকার করা হয়েছে। কিন্তু আমরা আপনাদের গণমাধ্যমের কল্যাণে এবং এই সরকারের পতনের পর সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে এই নৃশংস বল প্রয়োগের ঘটনা এবং মানবতার বিরুদ্ধে তাদের যে অপরাধের চিত্র যেটা আমরা দেখেছি, সেটা আমাদেরকে মর্মাহত করেছে, আমরা বিস্মিত হয়েছি। তো এই ধরনের অপরাধ আমরা চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিমধ্যে বেশ কিছু মামলা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগগুলোর ভিত্তিতে বিচার কার্যক্রম শুরু করতে হলে অবশ্যই এটি পুনর্গঠন করা দরকার। এবং এই পুনর্গঠনটা আমরা মনে করি যে অত্যন্ত যৌক্তিক এবং স্বচ্ছতার ভিত্তিতেই হবে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই যে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের দলীয়করণ, এবং সেখানেও যে ধরনের বিচার প্রশাসনকে দলীয় হস্তক্ষেপের কারণে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারকের কল রেকর্ড ফাঁস হয়েছিল আমরা জানি সেখানে, এবং সেইখানেও যে ধরনের বক্তব্য আমরা দেখেছিলাম সেটি আমাদেরকে দারুণভাবে শঙ্কিত করেছিল। তো এইরকম একটা বাস্তবতা এবং এই অভিজ্ঞতা কিন্তু এখন যারা সরকার পরিচালনা করছেন এবং বিচার বিভাগে যিনি আমাদের চিফ জাস্টিস আছেন, সবার কাছেই কিন্তু এটা মানে তাদের কাছে দৃষ্টান্তটা মনে আছে। ফলে একই ঘটনার এই ঘটনাগুলো পুনরাবৃত্তি যেন আসলে না ঘটে সেটি হবে না, এবং স্বচ্ছতার ভিত্তিতে, ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে যেন যারাই অপরাধ করে থাকুক সেগুলোর যেন বিচার হয়, সেই জন্য এখন তারা এটি নিশ্চিত করবেন, এবং এই নিশ্চিত করাটা এখন তাদের দায়িত্ব এবং আমাদের সকলেরই প্রত্যাশা। এবং আমরা মনে করি যে এই মানবতার বিরুদ্ধে যে ধরনের অপরাধ হয়েছে, যে গণহত্যা এই জুলাই আগস্টে হয়েছে, সেইগুলোকে একটি মানে আইনের কাঠামোর মধ্য দিয়ে ন্যায় বিচার এবং অপরাধীদের শাস্তি যদি হয়, তাহলেই যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তারাও মনে হয় যে তাদের প্রতি যে আমাদের ঋণ, সেই ঋণটা শোধ করা হবে। এবং নতুন বাংলাদেশে পরিবর্তিত বাস্তব পরিস্থিতিতে যারা এখন সরকার পরিচালনার দায়িত্বে আছেন, তাদের এটা একটা কমিটমেন্ট, এবং আন্দোলনটাও আসলে যে আদর্শের ভিত্তিতে হয়েছিল তারও নিশ্চয়ই প্রতিফলন আসলে আমরা দেখতে পাবো। এগুলো ঘটলে নিশ্চয়ই আমরাও তাই চাই, ইতিবাচক পরিবর্তন চাই। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সংবাদ সম্প্রসারণে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসি সঙ্গে থাকুন।